ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ৭ বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। আমার যে সিট প্ল্যানটা সেটা দেখার জন্য আমি এখানে আসছি আর কি। হলটা কোথায় একাডেমিক ভবন খুঁজছি, আশেপাশে দেখছি, কালকে যেন হয়রানি হতে না হয়। যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। পরীক্ষায় অংশ নেবে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম। আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওইটা ভালো করে নিতে পারতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে পিবিআই। জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার অভিযোগ অস্বীকার করলেও শিক্ষকের হাতে ছিল কাঁচি। স্থায়ী অপসারণ দাবিতে অনশন, ব্যবস্থা জানাতে হাইকোর্টের নির্দেশ। রাজধানীর যানজট কমাতে মোড়ে মোড়ে আধুনিক রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। ৫২ কোটি টাকা খরচ হলেও অকার্যকর। চালানোর ধারণা নেই প্রকল্প পরিচালকেরই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। ইতোমধ্যে ৭টি বিভাগীয় শহরে প্রশ্ন সরবরাহ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছুদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগ। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। রাত পোহালেই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা প্রায় ১,১৭,৯৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। ঢাকায় পরীক্ষা দিবেন ৫৮,৩০৬ জন, আর ৭ বিভাগীয় শহরে ৫৯,৩৫৪ জন। ঢাকার বাইরে বিভাগীয় শহরে ৭টি কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হয়েছে প্রশ্ন। সব প্রস্তুতি সম্পন্ন। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের 7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে সকল জিনিসপত্র চলে গেছে সিকিউরড ওয়েতে। তবে আবাসিক হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকায় থাকা নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। হল খোলা না থাকার কারণে আমাদের থাকতে কষ্ট হচ্ছে, আমরা পরীক্ষার আগে যে প্রিপারেশনটা ওইটা ভালো করে নিতে পারতেছি না। হল খোলা থাকলে আমরা ভালো করে থাকতে পারতাম, প্রিপারেশন নিতে পারতাম ভালো একটু। আবাসনের বিষয়টি নিজ দায়িত্বে ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিজিটাল জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমাদের বর্তমান ছাত্র এবং ভবিষ্যৎ ছাত্র যারাই হবে না কেন, মোবাইল নিয়ে, যে কোনো ধরনের মোবাইল নিয়ে আমরা হলে যেতে নিষেধ করব, কারণ ডিজিটাল জালিয়াতির সম্ভাবনাকে আমরা কখনো উড়িয়ে দিতে পারি না। ভর্তিচ্ছুদের আবাসন সহযোগিতা সহ পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সংকটকে মোকাবেলা করার জন্য, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, মানবিকভাবে তাদের পাশে সহায়তা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভর্তি পরীক্ষার প্রস্তুতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রাকিবুল হাসান। তবে প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির। রাব্বি, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে কিন্তু ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই কিন্তু আগামীকাল শুক্রবার ক ইউনিটের পরীক্ষাকে সামনে রেখে ঢাকা ছাড়াও 7টি বিভাগীয় শহরে প্রশ্নপত্র পাঠানো সহ নানা ধরনের যে আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। আমরা কথা বলেছিলাম এই ক ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মেহেরী লাল সাহার সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ইতিমধ্যে
ইতিমধ্যেই একজন সহকারী প্রক্টরের নেতৃত্বে প্রতিটি বিভাগে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের পছন্দের শীর্ষে থাকে, সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্রের এক ধরনের তৎপরতা অপতৎপরতা লক্ষ্য করা যায়। সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে এই জালিয়াত চক্রকে রোধ করতে সব ধরনের সতর্কতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি যে ধরনের কেন্দ্র রয়েছে ঢাকা সহ ঢাকার বাইরে, সেই কেন্দ্রগুলোকেও কিন্তু ইতোমধ্যেই সিসিটিভি সহ নানা ধরনের নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে এবার ঢাকায় 80টি কেন্দ্রে এবং ঢাকার বাইরে 57টি কেন্দ্রে কিন্তু ক ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এবার কিন্তু লিখিত পরীক্ষার এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও গ্রহণ করা হচ্ছে। ঢাকায় পরীক্ষা দিবেন 58,000, পাশাপাশি অন্যান্য কেন্দ্র যেগুলো রয়েছে বিভাগীয় কেন্দ্র, সেগুলোতে 59,000 পরীক্ষার্থী কিন্তু এই ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনি জানেন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে 46 জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আশা করছেন যে এই পরীক্ষাটি খুবই জালিয়াতি মুক্ত ত্রুটিপূর্ণ একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীরা সেই তাদের প্রাণের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন সেটির সুযোগ পাবেন। এই বিষয় সম্পর্কে আরও জানাতে আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই কেন্দ্রের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ শাকির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে যে বিভাগীয় পর্যায়ে যে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মধ্যে রাজশাহীতেও কিন্তু আগামীকাল পরীক্ষার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয়। কিছুক্ষণ আগে কিন্তু সিন্ডিকেট মিটিংয়ের একটি বিরতির থেকে বের হয়ে এসে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পরীক্ষার সমস্ত প্রস্তুতি তারা কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন করেছেন এবং কালকে বিশ্ববিদ্যালয়ে কোন দিক দিয়ে প্রবেশ করবেন ভর্তির ইচ্ছুরা এবং কোথায় কোন বিল্ডিংয়ে কোন ক্লাসে কোন রোল পরীক্ষা দিবেন সেই বিষয়গুলো ইতিমধ্যেই কিন্তু নিশ্চিত করেছেন। এছাড়া ক্যাম্পাসের মধ্যেই বিভিন্ন সহযোগী যে সংগঠনগুলো রয়েছে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য সেই বিষয়গুলো তারা এখানে নিশ্চিত করেছেন। উপাচার্য যেটি বলছিলেন যে একটি পরীক্ষা কমিটি করে দিয়ে সেগুলোর সাথে কিন্তু ইতিমধ্যেই যে আসন বিন্যাস সেটিও কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং প্রত্যেকটি হলেই কিন্তু আসলে উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে করে নির্বিঘ্নে শিক্ষার্থীরা আসতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কিন্তু সকাল 8টার মধ্যে আসলে যেই গাড়িগুলো আসার সেগুলো আসলে চলে আসতে হবে। এরপরে কিন্তু আসলে আর কাউকে আসলে আসতে দেয়া যাবে না গাড়ি সহ, তাছাড়া কিন্তু পরীক্ষার্থীরা আসবেন। আপনি জানেন যেহেতু 11টা পর্যন্ত 11টাতে পরীক্ষা শুরু হবে, 11টা থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক ইউনিটের 14,636 জন পরীক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন এবং রাজশাহীর বাইরে থেকে যারা আসবেন তারাও কিন্তু এতে করে বাইরের জেলাগুলো থেকে এসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে আসলে এখানে বলছে রাব্বি। আমরা সেক্ষেত্রে উপাচার্যের কাছ থেকে যেটি শুনেছি যে তারা সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছেন এবং কোনো ধরনের সমস্যা নেই এবং স্থানীয়ভাবে কিন্তু পুলিশ প্রশাসনও তাদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। তো এই ছিল আমার কাছে ভর্তি পরীক্ষা প্রস্তুতির সকল শেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছিলেন শাকির আহমেদ। তবে শাকির, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত কিন্তু হয়েছিলেন সাইফুর রহমান রকি নয়, আমাদের রিপোর্টার রাকিবুল হাসান। এবার চলে যাচ্ছি অন্য খবরে। চট্টগ্রাম খুলশী এলাকায় রূপসী পাহাড়ের ওপর যুবককে হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হয় লাশ। স্বজনদের দাবি বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। আর জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। অনেকটা দুর্গম পথ পাড়ি দিয়ে রূপসী পাহাড়ে চূড়ায় উঠতে হয়, আর এই চূড়ায় বৈদ্যুতিক টাওয়ার থেকে 30 বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় বৃহস্পতিবার 999-এ ফোন পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে এলাকাবাসী দেয়া তথ্যে তার পরিচয় জানা যায়। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ড। আমরা তদন্ত করছি।
তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব। নিহতের স্বজনরা জানান গত সোমবার থেকে খোকন নিখোঁজ ছিলেন। এই সময় বিভিন্ন আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়া হলেও কোনো হদিস পাওয়া যায়নি তার। নিহতের মামার দাবি হত্যা করার আগে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। সারা রাত হয়ে গেছে, আসানোর পর দিনে গেছে, আসানোর পর আমরা খুঁজতেছি, পাচ্ছি না। লাস্টে এখানে দুইটা ছোট বাচ্চা ছিল হয়তো ঘাস কাটার জন্য, তো লাস্টে ওরা দেখছে। এই লাশটা আমরা দেখতেছি যে আপনার ঝুলানো আছে, মাথার চুল নাই, গালের থেকে দাড়ি ফেলে দিছে। এখানে আমরা ব্লেড দেখছি, সাবান দেখছি, পানির বোতল দেখছি। ওকে লটকায় ঝুলাই আপনার মনে করেন ঝুলাই রাখছে, গালের ভিতরে রুমাল ঢুকাই দিচ্ছে। গামছা মুখের মধ্যে রুমাল দিয়ে কি মানুষে কি ফাঁসি টাসি খায় নাকি, ওনাকে মার্ডার করা হয়েছে। খোকন একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যদিও গেল কয়েক বছর রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এই নিয়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। 2 সন্তানের বাবা খোকন পাহাড়ি এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানায় স্বজনরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তালাক হয়নি জেনেও তামিমাকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। এমনকি তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। পিবিআইয়ের তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। 31 অক্টোবর নাসির, তামিমা ও তার মাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। আর প্রথম স্বামী রাকিব বলেছেন তামিমা ফিরলে আবার তাকে মেনে নেবেন তিনি। এবছরের ভালোবাসা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই তামিমাকে বৈধ স্ত্রী দাবি করেন তার প্রথম স্বামী রাকিব। বিষয়টি গড়ায় আদালতে, তদন্তের দায়িত্ব পান পিবিআই। নাসির তামিমার বিয়ের 7 মাস পর জানা গেল আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সে কারণে তাদের বিয়ের প্রক্রিয়া বৈধ হয়নি। যে স্পিড বা যে কারণে তালাকটি হবে সেই তালাকের প্রসেসটি মানা হয়নি, সুতরাং সেই ক্ষেত্রে তালাকটি ঠিকমতো হয়নি। এছাড়া প্রথম স্বামীর সঙ্গে তামিমার বিচ্ছেদ সংক্রান্ত যে নথিপত্র দেখানো হয়েছে সেগুলো জালিয়াতির মাধ্যমে তৈরি করা বলেও তদন্তে উঠে এসেছে। নাসির হোসেনের অপরাধটি হলো যে নাসির হোসেন আর কি উচিত ছিল যে এটি ভেরিফাই করা যে আমি যাকে বিয়ে করছি সে আরেকজনের বিবাহিত স্ত্রী ছিলেন কিনা। তিনি জানতেন যে আসলে এটি ভেরিফাই করা উচিত, তিনি করেন নাই। তিনি জেনে শুনে এই ছোট অপরাধটি করেছেন। রাকিবের আইনজীবী বলছেন অন্যের বউকে বিয়ে করে অপরাধ করেছেন ক্রিকেটার নাসির। রাকিবও বলছেন তামিমা ফিরলে আবার তাকে ঘরে তুলবেন। নাসির হোসেন তিনি অন্যের স্ত্রীকে জেনে শুনে বিয়ে করেছেন, কন্টিনিউয়াসলি তাকে নিয়ে সংসার করে গেছেন, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করেছেন, টিকটক করেছেন, বিভিন্ন জায়গায় ওনাদের রিলেশনটাকে বর্তমান আছেন এবং নিজের স্ত্রী বলে বারবার দাবিও করেছেন এবং রাকিবের মানহানি করেছেন। সে আইনতভাবে এখনো আমার ওয়াইফ। এখন যদি সে আসতে চায়, সে যদি আসতে চায় সেটা তার বিষয়ে সে আসতে পারে, আমার দিক থেকে আসুক, সে সমস্যা নেই। এদিকে পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা এবং তার মাকে 31 অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। যদিও পিবিআইয়ের তদন্ত রিপোর্টের বিষয়ে নাসিরের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে পরপর বেশ কয়েকটি বড় বাজেটের প্রকল্প নিয়েও ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। আর এরই ধারাবাহিকতায় এবারও নেওয়া হয়েছে চড়া খরচের রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল প্রকল্প। আর এই প্রকল্প সম্পর্কে খোদ প্রকল্প পরিচালকেরই নেই ন্যূনতম ধারণা। আর তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জাপানি প্রযুক্তির এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরি অবাস্তব। রাজধানীর পল্টন মোড়, ট্রাফিক পুলিশের কাজ চলছে বাঁশি, হাতের ইশারা আর বাঁশের লাঠি দিয়ে। অথচ 2 বছর আগে 52 কোটি টাকা খরচ করে এই শহরে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল। জাপানি প্রযুক্তির এই পদ্ধতি চারদিকের 300 মিটার দূরত্বের গাড়ির সংখ্যা নির্ণয় করে নিজেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। তবে এখনও রোবটের মতোই দাঁড়িয়ে আছে। কিভাবে এটাকে কাজে লাগাতে হবে তার কোনো ধারণাই নেই কর্তৃপক্ষের। যতটুকু পারি হাত দিয়ে বা সিগন্যাল মেনটেন করি। আমাদের কত লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। পল্টনের পাশাপাশি গুলশান 1, গুলিস্তান ও মহাখালী এই 4 ইন্টারসেকশনে বসানো হয়েছে এই প্রযুক্তি। আমি নিতে ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ট্রেনিং বা এই ধরনের কোনো ওয়ার্কশপ বা তারা কিভাবে ব্যবহার করে এই ব্যাপারে আমার কোনো ট্রেনিং করা হয়নি বা যাওয়া হয়নি, দেখা হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন জাপানের জন্য বানানো এই প্রযুক্তি বাংলাদেশে অচল। ঢাকার রাস্তা, গাড়ির ধরন ও ট্রাফিক ব্যবস্থাপনায় এটা পুরোপুরি অবাস্তব। যারা এটাকে প্রস্তাব করেছেন তারা নিজেরাও কোনোদিন সিগন্যাল ডিজাইন করেননি
সিগন্যালের জন্য কি দরকার হয় তাও জানেননি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এটি অযথা টাকা খরচের একটি প্রকল্প, তবে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। এই ধরনের উন্নত প্রযুক্তি নির্ভর ইন্টেলিজেন্ট পূর্ব শর্তগুলি ঢাকায় নাই। আমাদের জন্য যদি কোনো রকম অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা সবাই মিলেই করবো আর কি। এই 4 স্থানে সমীক্ষা প্রকল্প সফল হলে রাজধানীর প্রায় 1.5 শতাধিক ইন্টারসেকশনে রোবোটিক ইন্টেলিজেন্স সিগন্যাল চালুর পরিকল্পনা রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না হওয়ায় সেগুলো এখন উল্টো যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ী অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আর ওই শিক্ষক চুল কাটার বিষয়টি অস্বীকার করলেও তাকে কাঁচি হাতে দেখা গেছে সিসি ক্যামেরার ছবিতে। এদিকে তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে 1 মাসের মধ্যে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের সামনে হাতে কাঁচি নিয়ে ঘোরাঘুরি করছেন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। ওই কাঁচি দিয়ে বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে শুধু চেয়ারম্যান পদ থেকে নয় বরং বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের 1 দফা দাবিতে এই কর্মসূচি চলছে। যারা তার এই রুটিনে পরীক্ষা দিতে চাননি বা রুটিন সংশোধন করতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন তাদেরকে তিনি চিহ্নিত করে একে একে ধরে নিয়ে চুল কেটে একজন একজনকে রুমের মধ্যে ঢোকাচ্ছেন। এইরকম ভাবে চুল ধরে তিনি এইরকম ভাবে কেটে দেন। ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের দাবিতে আমরা সফল হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। এদিকে তদন্ত কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য লাইলা ফেরদৌস হিমেল জানিয়েছেন 5 সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আরও 4 জন আমাদের শিক্ষক নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি দ্রুত সময়ে এই তদন্ত কমিটি যেন তাদের রিপোর্ট পেশ করে, কারণ পরীক্ষাটা আমরা আবার চলমান করতে চাই। গত 26 সেপ্টেম্বর দুপুরে পরীক্ষা হলে ঢোকার সময় 16 শিক্ষার্থীর চুল কেটে দেন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এরপর থেকে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিভাগীয় চেয়ারম্যান সহ প্রশাসনিক 3টি পদ থেকে পদত্যাগ করলেও তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। চট্টগ্রামে আলাদা 2টি হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড এবং 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বিবরণী থেকে জানা যায় 2015 সালের 31 জুলাই সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপের ব্যবসায়ী মনিরুলকে ঘর থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই বাদী হয়ে 22 জনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ 11 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক AK মোজাম্মেল হক 11 জনকে যাবজ্জীবন সাজা দেন। অন্যদিকে 2005 সালের মে মাসে চট্টগ্রামের পতেঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুল নবী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বাদশা সহ 2 জনের মৃত্যুদণ্ড এবং 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। এখন থেকে দেশি বিজ্ঞাপন ছাড়াই চালাতে হবে বিদেশি চ্যানেল। বিকেলে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন কাল থেকে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের তালিকা BTRC-কে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। দেশের আকাশ দখল করে আছে ভিনদেশি টেলিভিশন চ্যানেল। সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই বিদেশি বিজ্ঞাপন প্রচার করা হয় এসব চ্যানেলে। এতে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয় সরকার। এ অবস্থায় কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয়। সিদ্ধান্ত হয় 30 সেপ্টেম্বরের পর ক্লিন ফিড চালাতে হবে বিদেশি চ্যানেলগুলোকে। শুক্রবার থেকে সেটি কার্যকরের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী। ক্লিন ফিড যদি সেখানে দেখানো না হয় সেটি কেবল অপারেটর এবং ডিস্ট্রিবিউটর যারা ডাউনলিংকের পারমিশন পেয়েছে তাদের উপরেই আইন ভঙ্গের দায় বর্তাবে এবং আইন কেউ ভঙ্গ করলে আগামীকাল থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনুমোদনহীন অনলাইন পোর্টালগুলোর ব্যাপারে আদালতের চাওয়া অনুযায়ী BTRC-কে তথ্য পাঠানো হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই বা কালকে সকালের মধ্যে আমরা BTRC-কে তালিকা দিব। আমাদের কাছ থেকে তালিকা যেগুলো পাবে তারা সেগুলো বন্ধ করবে। আমার বিবেচনায় সবগুলো একসাথে বন্ধ করে দেওয়া সেটি যুক্তিযুক্ত হবে না। সেই বিষয়টা আমরা কোর্টকে অবহিত করব।
আমরা পর্যায়ক্রমে অনুমোদিতগুলো বন্ধ করব। ধীরে ধীরে দেশের সম্প্রচার ব্যবস্থাপনাকে নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে বলে জানান ডক্টর হাসান মাহমুদ। চেষ্টা করছি আজকের মধ্যে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে শুরুর আগেই দুঃসংবাদ, জ্বর থাকায় প্রথম ম্যাচ খেলতে পারবেন না মিডফিল্ডার সোহেল রানা। তারপরও ইতিবাচক পারফরমেন্স দিয়ে আসর শুরু করতে প্রত্যয় লাল সবুজরা। অন্যদিকে বাংলাদেশকে ফেভারিট মেনে অঘটনের অপেক্ষায় লঙ্কানরা। মালে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেল 5টায়। মালদ্বীপ থেকে সেলিম আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন SM ইকবাল। কোন ফরমেশনে কিভাবে খেলতে হবে শেষ মুহূর্তে ছক কষে শিষ্যদের তাই বোঝানোর চেষ্টায় অস্কার ব্রুজন। পরিকল্পনায় আক্রমণাত্মক কৌশল, তবে পারফেক্ট নাম্বার 9 নিয়ে চিন্তা আছে স্প্যানিশ কোচের। শ্রীলঙ্কার বিপক্ষে 4-1-4-1 ফরমেশনে খেলবে লাল সবুজরা। সেক্ষেত্রে ফরওয়ার্ড লাইনে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছেন সুমন রেজা। জ্বরের কারণে সোহেল রানার অনুপস্থিতি ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। বাকিদের নিয়েই ইতিবাচক শুরুর অপেক্ষা। আমরা ইতিবাচক শুরু করতে চাই, যদিও অল্প সময়ের প্রস্তুতি। তবে দল ভালো শেপে আছে। সোহেলকে পাবো না, কিন্তু বাকিদের ওপর আমার ঠিকই আস্থা আছে। কোচের কথায় রাগঢাক থাকলেও কাপ্তান জামাল সোজা সাপটা। যে করেই হোক 3 পয়েন্ট চান তিনি। আমরা জয় চাই, পূর্ণ 3 পয়েন্টই দরকার আমাদের। টুর্নামেন্টে ভালো করতে হলে এর বিকল্প নেই। আগে কি হয়েছে তা নিয়ে বিব্রত নই, তবে এবার দেশকে দারুণ কিছুই উপহার দিতে চাই। সাফে অংশ নেওয়া 5 দলের মধ্যে সবচেয়ে পিছিয়ে শ্রীলঙ্কা। তাছাড়া বাংলাদেশের সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানও পক্ষে নেই ওদের। তপু জামালদেরই ফেভারিট মানছেন লঙ্কান কোচ। আমি বাংলাদেশকেই এগিয়ে রাখবো, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার আছে আমাদের। ম্যাচটা কম্পিটিটিভ হবে আশা করছি। মাত্র 6 দিনের প্রস্তুতি নিয়ে সাব চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে সৌদি আরবে শ্রীলঙ্কার প্রিপারেশনটা বেশ লম্বা সময়ের। এই একটা জায়গা বাদ দিলে বাকি সব জায়গাতে এগিয়ে লাল সবুজরা। এটাকেই অনুপ্রেরণা হিসেবে নিয়ে ইতিবাচক শুরুর অপেক্ষায়। মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কাল। 7 বিভাগীয় শহরে প্রস্তুতি সম্পন্ন। ডিজিটাল জালিয়াতি রোধে সতর্ক প্রশাসন। এবং নাসির তামিমার বিয়ে বৈধ নয় বলছে PBI। জালিয়াতি করা হয় তালাকের নোটিশ। 31 অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।